স্নেহভাজন শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছি উচ্চতর গণিত প্রথম পত্র নবম অধ্যায় এবং নবম অধ্যায়ের সর্বশেষ অধ্যায় গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান নির্ণয়। তো এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য। এখান থেকে সচরাচর প্রশ্ন আসি আর কি, একটা 4 মার্কের প্রশ্ন আর অবজেক্টিভও থাকে। আমরা এই চ্যাপ্টারটা একটু গুরুত্ব দিয়ে পড়বো, একটু মনোযোগ দিব। আমি ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান ফাংশন, কোন বিন্দুতে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান এই বিষয়গুলো গত ক্লাস পড়াইছি, উদাহরণ দিছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আমি একটু যা শেয়ার করতে চাই, আবার দেখো y = f of x এই স্টাইলের একটা ফাংশন। x বাড়লে যদি y বাড়ে তাহলে সেটা ক্রমবর্ধমান ফাংশন, সিম্পলি আর কি। আর x বাড়লে যদি y কমে সেটা ক্রমহ্রাসমান ফাংশন। x বাড়বে y ও বাড়বে, মনে করো y = 2x, y = 2x হলে x যদি 1 হয় y হবে 2, x যদি 2 হয় y হবে 4। তাহলে কি হলো এখানে, x বাড়ছে y ও বাড়ছে, এটা ক্রমবর্ধমান ফাংশন। ঠিক আছে, আচ্ছা। আবার যদি হয় y = মনে করো হলো 1/x বা 2/x 3/x, y = 1/x হলে x = 1 হলে y = হবে 1, x = 1 হলে y = হবে হাফ। ঠিক আছে, তাহলে এটা কি x বাড়ছে, সরি x = 2 হলে x বাড়ছে y কমে গেছে। এরকম যদি হয় x বাড়লে যদি y কমে, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান ফাংশন। ক্রমবর্ধমান ফাংশনটা কি রকম, উপরের দিকে যাবে, আর ক্রমহ্রাসমান ফাংশনটা কি রকম, কমে আসবে নিচের দিকে। তাহলে আমরা লেখচিত্রের মাধ্যমে বিষয়টা আরো বিস্তারিত দেখতে পারি ইচ্ছে করলে। তো মুছাবো, সিম্পল তোমাদের বইয়ের মধ্যে আরো লেখা আছে বিস্তারিত, আমি আরো দেখাবো। বিষয়টা আরো বিস্তারিত পড়াইছে এবং লেখচিত্রের মাধ্যমে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান আর গরিষ্ঠ মান লঘিষ্ঠ মানের একটা তুলনামূলক চিত্র আমরা দেখতে পারি। এটা মনে করো আমরা এই গ্রাফটা একটু দেখি ভালো করে। বিন্দুগুলো মনে করে আমরা নিতে পারি। এখানে মনে করে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, মনে করে এটা P1, এটা P2, হ্যাঁ এটা P3, এটা P4, এটা P5, P6, হ্যাঁ P7, P8, P9। তুমি কি দেখতে পাচ্ছ গ্রাফটা? यस স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করো, মনে করো এই বিন্দুটা হচ্ছে P1, আবার এই বিন্দুটা হচ্ছে P2। এই এলাকার জন্য, এই যে এলাকাটা, এই এলাকার জন্য দেখো এই জায়গাতে যা যদি এটা দিক পরিবর্তন না করে, বিন্দুটা দিক পরিবর্তন করে নিচের দিকে নামছে, যদি না নামে তাহলে P1 P2 যে বিন্দুটা দেখতে পাচ্ছ এই বিন্দুটা একদম সোজা যাবে, এরকম সোজা, একদম সোজা যাবে। তার মানে এখানে যে x অক্ষরে দেখতে পাচ্ছ, এই x অক্ষের সমান্তরাল হবে ওই স্পর্শকটা, P2 বিন্দুতে যে স্পর্শক, এই স্পর্শকটা হবে x অক্ষের সমান্তরাল। আচ্ছা, আবার এখানে যে দেখতে পাচ্ছ, মনে করো এই জায়গায় P1 বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, এটা যদি সোজা যায় তাহলে এটা এরকম হবে।
স্পর্শকটা, তাহলে এই স্পর্শকটা খেয়াল করে, এটা এই যে কোণাটা উৎপন্ন হলো, এটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন হলো, এটা স্থূল কোণ না সূক্ষ্ম কোণ? সূক্ষ্মকোণ স্যার। সূক্ষ্মকোণ স্যার। ডাল কি? ডাল পজিটিভ স্যার। পজিটিভ। তাহলে এই সূক্ষ্মকোণের ডাল হচ্ছে পজিটিভ। তাহলে P1 যে বিন্দুটা, এই বিন্দুতে ঢাল যেহেতু ধনাত্মক ডাল হলে এই যে স্পর্শকটা এখানে দেখো, P1 বিন্দুতে স্পর্শকটা x অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, আর সূক্ষ্মকোণ উৎপন্ন করে ডাল হয় ধনাত্মক। ঠিক আছে, কথাটা বুঝতে পারতেছি? ইয়েস স্যার। জি স্যার। এখন দেখো, এই যে এইদিকে যা এই এতটুকু পর্যন্ত যে জায়গাটায় মনে করো P2 তে যাব গেল, P2 তে জায়গায় যদি সোজা যেত তাহলে x অক্ষের সমান্তরাল হতো। তো x অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে ডাল কি হবে? জিরো হবে স্যার। ডাল ধনাত্মক। তাহলে ঢাল dy dx, এটাকে বলা হয় ঢাল। হ্যাঁ, m সমান dy dx। তাহলে এটা ধনাত্মক হচ্ছে কোন কোন বিন্দুতে? আমরা একটা 0 থেকে বড়, এটা হচ্ছে P1 বিন্দুতে 0 থেকে বড়। হ্যাঁ, এত এটা 0 যে সকল বিন্দুতে, একটু লিখে রাখলাম, যে সকল বিন্দুতে। আচ্ছা, আর ঢাল dy dx ইকুয়াল টু 0 যে সকল বিন্দুতে, এটাও লিখে রাখবো। তাহলে এখন খেয়াল করো, এটা হলো P1 বিন্দুতে ধনাত্মক, আবার ঢাল dy dx ঋণাত্মক কোন বিন্দুতে, এটাও লিখে রাখবো, যে সকল বিন্দুতে। তো এখন বলো, তাহলে আমরা প্রথম বিন্দুটা পেলাম P1, এখন P2 বিন্দুতে ঢালটা কি হবে? জিরো হবে। জিরো হবে। ঢাল হবে P2 বিন্দুতে 0। আচ্ছা, এখন বলো তো P3 বিন্দুর ক্ষেত্রে, P3 যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এই P3 হচ্ছে এটা, এখানে যদি আমরা স্পর্শকটা যদি এটা দিক পরিবর্তন না করে, তাহলে এটা ঠিক সোজা এরকম নেমে যাবে, দিক পরিবর্তন না করলে। তাই এই যে কোণাটা উৎপন্ন হলো, বলো তো এটা কি জাত কোণ? স্থূলকোণ স্থূলকোণ স্যার। স্যার। স্থূলকোণের ডাল কি হয়? নেগেটিভ হয় স্যার। নেগেটিভ হবে। নেগেটিভ হয়। ভেরি গুড, নেগেটিভ হয়। তাহলে আমার এখানে আমি একটা বিন্দু পেলাম P3, এটাতে ডাল হবে ঋণাত্মক। কি ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন বলো P4 বিন্দু যেটা দেখতে পাচ্ছ, এই P4 বিন্দুতে যদি আমরা এই স্পর্শক যদি এই বিন্দুটা যদি দিক পরিবর্তন না করে, তাহলে ঠিক এরকম চলে যাবে, সোজা যাবে, তাই না? তাহলে সোজা যদি যায় তাহলে এটা x অক্ষের সমান্তরাল হবে। তাহলে P4 বিন্দুতে বলো তো কি হবে ডাল? জিরো স্যার হবে। জিরো হবে। তাহলে যা ডাল 0 হবে P4 বিন্দুতে। ওকে, আচ্ছা, এখন P5 বিন্দুর কথা আমরা বলি। P5 বিন্দুতে যদি আমরা এটা যদি গতিপথ পরিবর্তন না করে, তাহলে এটা এরকম যাবে, সোজা এরকম যাবে। তাহলে এই যে কোণাটা উৎপন্ন হলো, এটা কি? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। তাহলে P5 বিন্দুতে বলো ঢাল কি হবে? হবে স্যার। পজিটিভ। পজিটিভ P5 বিন্দুতে। আর বলো তো P6 বিন্দুতে ডাল কি হবে? স্যার এটা জিরো হবে স্যার। জিরোই হবে। তাহলে P6 বিন্দুতে হবে 0, এই বিন্দুতে 0 হবে যেহেতু স্পর্শক x অক্ষের সমান্তরাল। P7 বিন্দুতে বলো কি হবে? P7 নেগেটিভ মাইনাস হবে। মাইনাস হবে। তাহলে P7 বিন্দুতে হবে মাইনাস। এরপরে P8 বিন্দুতে বলো। জিরো স্যার হবে। জিরো হবে। P8 বিন্দুতে হবে 0। ওকে, P8 বিন্দুতে হবে 0, P8 লিখে রাখতেছি। আচ্ছা, এখানে মনে করো এটা নিলাম, আমি আরেকটু এটাকে আরেকটু চড়াইয়া দিই এদিকে। হ্যাঁ, এরকম দিলাম। এই বিন্দুটা, এখানে একটা বিন্দু নিলাম, মনে করো P9, আর এটা নিলাম P10। তাহলে এখন বলো P9 বিন্দুতে কি হবে? স্যার পজিটিভ হবে। পজিটিভ হবে। P9 বিন্দুতে হবে পজিটিভ, আর P10 বিন্দুতে বলো কি হবে? জিরো হবে। P10 বিন্দুতে হবে 0, P10 বিন্দুতে। আচ্ছা, P11 নিলাম, এই বিন্দুটা P11, P11 এ কি হবে বলো? মাইনাস ঋণাত্মক হবে স্যার ডালটা। P11 হবে ঋণাত্মক। আমরা ঋণাত্মক। কোথায় ধনাত্মক, কোথায় ঋণাত্মক এবং কোথায় শূন্য হবে ডাল, সেটার একটা ধারণা পেলাম এই লেখচিত্র থেকে। এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, ফাইন। এখন এই লেখচিত্র থেকে আমরা ক্রমবর্ধমান অংশটা চিহ্নিত করব। ক্রমবর্ধমান অংশ এলাকা,
ঠিক আছে, আর ক্রমহ্রাসমান এলাকা। আরে এখানে বলো তো, এই যে P1 P2 যে অঞ্চলটা, P1 থেকে P2 পর্যন্ত যে এলাকাটা, এই এলাকাটা কি ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান? ক্রমবর্ধমান স্যার। স্যার। যেখানে ঢাল ধনাত্মক, যেখানে ঢাল ধনাত্মক সেখানে ক্রমবর্ধমান, সেই এলাকাটার নাম হচ্ছে ক্রমবর্ধমান। আর যেখানে ঢালটা ঋণাত্মক, নিচের দিকে নামতেছে গ্রাফটা, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান এলাকা। কমে আসে আর কি, জিরো থেকে কমবে, নেগেটিভ হবে, আবার জিরো হবে, আবার জিরো থেকে পজিটিভ হবে, এই পজিটিভ এলাকাটা হচ্ছে ক্রমবর্ধমান। তাহলে এখন ক্রমবর্ধমান এলাকাগুলোর নাম বলো তো, এখান থেকে দেখে দেখে ক্রমবর্ধমান এলাকার নাম বলো। স্যার P1 P2 এলাকা ক্রমবর্ধমান। থেকে P2 P1 P2 একটা ক্রমবর্ধমান এলাকা, এরপরে বলো স্যার P4 P5 একটা ক্রমবর্ধমান এলাকা। P4 P4 P6, P4 থেকে ইয়েস স্যার P4 P6, ইয়েস স্যার P4 P6, P4 থেকে P6 যে এলাকাটা, এটা হচ্ছে ক্রমবর্ধমান, ঠিক আছে। ইয়েস স্যার, এরপরে বলো ইয়েস স্যার। স্যার এরপরে P9 থেকে স্যার P10, P9 থেকে স্যার P10, P 9 P9 থেকে থেকে P10। কেন P8 থেকে না? স্যার গ্রাফটা এটা তো P8 এলাকা, P8 এলাকা থেকে তো পজিটিভ হওয়া শুরু হবে। ও ইয়েস স্যার, মানে 0 থেকে স্যার, বুঝছি স্যার, P8 থেকে স্যার। P10, এই P8 থেকে স্যার P8 থেকে P10, P8 এ 0, তাহলে P8 থেকে যে এলাকাটা শুরু হবে, এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। পজিটিভ, তাহলে P8 থেকে P10 পর্যন্ত হচ্ছে পজিটিভ এলাকা, ক্রমবর্ধমান। এখন বলো ক্রমহ্রাসমান এলাকার নাম বলো। P3 থেকে P4 স্যার। P3 কেন? স্যার P2 থেকে P3, স্যার P2 থেকে P3 স্যার। P2 থেকে P4, ইয়েস স্যার P4, এই P4 পুরো এলাকাটা নাকি কি? স্যার এখানে P3? শূন্য, এই শূন্য থেকে আবার যখন শূন্য হইছে, এই পুরো এলাকাটা হচ্ছে ক্রমহ্রাসমান, শূন্য না হওয়া পর্যন্ত। এখানে প্রত্যেকটা বিন্দুতে ঢাল হবে ঋণাত্মক। এই এই বিন্দু থেকে যাত্রা করে এই বিন্দু পর্যন্ত এই পুরো এলাকাটা হচ্ছে ক্রমহ্রাসমান। বুঝছি স্যার, 0 আগ পর্যন্ত। হ্যাঁ, এরপরে বলো কোথায় ক্রমহ্রাসমান এলাকার নাম P6 বলো। থেকে P8, P6 থেকে P8, P6 থেকে P8, ঠিক আছে। এরপরে P10 থেকে P11, P10 থেকে P11, এটা শেষ না, এটা চলতেছে আর কি P11, এটা তো চলতেছে। এই গ্রাফটা অসংখ্য এলাকা দখল করে আছে, এদিকে এটা যাচ্ছে ইচ্ছে মতো, এদিকে এটা ইচ্ছে মতো যাচ্ছে, ঠিক আছে। এখন খেয়াল করো, তাহলে এই গ্রাফের যদি আমরা খেয়াল করি, যেখানে ডাল শূন্য হবে সেই জায়গাতে ফাংশনের বৃহত্তম মান থাকবে অথবা ক্ষুদ্রতম মান থাকবে। যেখানে ডাল শূন্য, এই ডাল শূন্য একটা নির্দিষ্ট বিন্দুতে হবে। যেখানে ডাল শূন্য সেখানে হয় ফাংশনের বৃহত্তম মান থাকবে অথবা ক্ষুদ্রতম মান থাকবে। এখন বলো তো, এই ফাংশনের বৃহত্তম মানের বিন্দুগুলো বলো তো কি কি বৃহত্তম মান আছে এরকম? আপেক্ষিক স্যার P2 তে একটা বৃহত্তম মান আছে স্যার। P2 আপেক্ষিক বৃহত্তম মান, বৃহত্তম মানের বিন্দু, এত বড় বিন্দুগুলো P2 স্যার। P2, শুধু কি P2? না স্যার, আরো আছে স্যার। বলো। P6 স্যার স্যার P6 আর আর স্যার P10 P10। P10, 10 স্যার P10, আচ্ছা। এরপরে আপেক্ষিক ক্ষুদ্রতম মানের বিন্দুগুলোর নাম বলো। P1, P1, P1 কে আপেক্ষিক ক্ষুদ্রতম মান, এখানে বলছি ডাল শূন্য হয় P1 বিন্দুতে, না স্যার P4 স্যার তাহলে উল্টাপাল্টা বলো কেন তোমরা? P4, P1 বিন্দুতে কি ডাল শূন্য হয়? না স্যার P4, এরপরে বলো P8 স্যার P8, P8 স্যার। P8, তাহলে আবার P11 এ কি ডাল শূন্য হবে? না স্যার, ডাল শূন্য হবে না স্যার, ঋণাত্মক হবে। এটা তো এদিকে আইসা যখন আবার যাত্রা করবে উপরের দিকে, হ্যাঁ, ক্রমবর্ধমান অংশ এবং ক্রমহ্রাসমান অংশ যে বিন্দুতে মিলিত হয়, সেই মিলিত পয়েন্টটাতে সর্বোচ্চ মান এবং সম্পূর্ণ মান থাকে।
তাহলে এই অংশটুকু হচ্ছে ক্রমহ্রাসমান আর এই অংশটুকু হচ্ছে ক্রমবর্ধমান। এখানে যেখানে মিলিত হইছে সেই জায়গায় কি থাকে, সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা সর্বোচ্চ মানের বিন্দুগুলো চিহ্নিত করলাম, সর্বনিম্ন মানের বিন্দুগুলো চিহ্নিত করলাম। তাহলে এখানে মনে করো আমরা একটা সুন্দর চমৎকার পাহাড়ি এলাকায় বেড়াতে গেলাম। আমাদের সিলেট অঞ্চলটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। এখানে ছোট ছোট অনেকগুলো পাহাড় একটা বড় পাহাড়ের মধ্যে থাকে, অংশ অংশ করে একটা ছোট পাহাড় আর একটা একটু বড় আর একটা একটু বড়, এরপরে আমরা সর্বোচ্চ পাহাড়ে গিয়ে পৌঁছাই গিয়ে হাঁটতে হাঁটতে। আমাদের এমসিগুলো অনেকগুলো ছোট পাহাড় বড় পাহাড় মিলে পাহাড় আছে। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, এই যে মনে করো এখানে বৃহত্তম মান যে আমরা বলতেছি, এই যে আপেক্ষিক বলার অর্থটা হচ্ছে এখানে এই ফাংশনটার একটা বৃহত্তম মান না, একটা আসলে বৃহত্তম শব্দটা লেখা এখানে আমার মনে হয় যৌক্তিক হবে না। আমরা লিখতে পারি সর্বোচ্চ সর্বনিম্ন মান, আপেক্ষিক সর্বোচ্চ মান, এই শব্দটা লিখতে পারি সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান। আপেক্ষিক কেন? কারণ একটা ফাংশনে একাধিক বৃহত্তম মান থাকে, সর্বোচ্চ মান থাকে একাধিক। ঠিক আছে? একাধিক মানের মধ্যে দেখো একটা সবচেয়ে উঁচুতে একটা মান আছে। কোন মানটা সবচেয়ে উঁচুতে আছে বলতো? P10 স্যার। P10। P10 sir. তাহলে খেয়াল করো, স্যার, এখানে P2 P6 P10, এই P10টা হচ্ছে পিক, সবচেয়ে উঁচু। ঠিক আছে? আবার সবচেয়ে নিচুর বিন্দুগুলো যদি আমরা খেয়াল করি, P6 P8 এগুলো হচ্ছে সবচেয়ে নিচুর বিন্দু। এই যে সবচেয়ে মনে করো উঁচুর বিন্দু, এটাকে বলা হয় গুরুমান ম্যাক্সিমা, আর সবচেয়ে নিচুর বিন্দুটাকে বলা হয় লঘুমান। তাহলে এখানে বলো তো সবচেয়ে উঁচুর বিন্দু কোনটা? P10 P10। স্যার। এই P10টা হচ্ছে গুরুমান, এই বিন্দুতে গুরুমান আছে এই ফাংশনে ম্যাক্সিমাম। আর বলো তো লঘুমানের বিন্দু কোনটা? P4 P4 হচ্ছে লঘুমানের বিন্দু, তাহলে এটাকে বলা হয় লঘুমান বা মিনিমাম। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা বলছি যে এখানে P2টাকে বৃহত্তম মান বলছি, তাহলে দুইটা বৃহত্তম মানের মাঝখানে কিন্তু একটা ক্ষুদ্রতম মান থাকে, আবার দুইটা ক্ষুদ্রতম মানের মাঝখানে একটা বৃহত্তম মান থাকে। সব সময় দুইটা বৃহত্তম মানের মধ্যে একটা ক্ষুদ্রতম মান থাকবে, দুইটা ক্ষুদ্রতম মানের মাঝখানে একটা বৃহত্তম মান থাকবে। একটা পাহাড় হলে সেটা একটা চূড়ান্ত বিন্দু থাকবে, সর্বোচ্চ বিন্দু। আর পাহাড় যদি একাধিক হয় একসাথে, তাহলে একাধিক পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় যেটা এটা হচ্ছে গুরুমান। আচ্ছা, এখন তাইলে আমরা বুঝলাম যে একটা ফাংশনের একাধিক গুরুমান থাকতে, একাধিক সর্বোচ্চ মান থাকতে পারে, একাধিক সর্বনিম্ন মান থাকতে পারে। ঠিক আছে? কথাটা কি ক্লিয়ার? Yes sir. Yes sir. Yes Yes sir. sir. এখন আসো, এই P3 বিন্দুতে কি সর্বোচ্চ মান আছে? বা P1 বিন্দুতে? না স্যার। নাই। Na sir. তাহলে যে এলাকায় সর্বোচ্চ মান কিংবা সর্বনিম্ন মান নাই, ঠিক আছে, এই এলাকাগুলার যে কোনো একটা বিন্দু আমরা যদি নেই, তাহলে এটাকে বলা হয় শ্যাডল বিন্দু। শ্যাডল বিন্দু খেয়াল করো, শ্যাডল পয়েন্ট শব্দটা হলো শ্যাডল বিন্দু, বা এটা হয় বক্রতার বিন্দু, বক্রতার বিন্দু, শ্যাডল পয়েন্ট, বক্রতা বিন্দু। আচ্ছা, তাহলে এখানে এই শ্যাডল পয়েন্ট মানে কি? সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান নাই বোঝাবে এটাকে। ঠিক আছে? তাহলে এই ধরনের কিছু বিন্দুর নাম বলো যেখানে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান নাই, মূলত বিন্দুগুলোর নাম? স্যার P1 P3 P1 P3 P5 এই সমস্ত P5 বিন্দুগুলো, P7 এই সমস্ত বিন্দুগুলো হচ্ছে শ্যাডল পয়েন্ট। এখানে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান নাই ফাংশনে, এটা ক্রমবর্ধমানে লেখা, ক্রমহ্রাসমানে লেখা মধ্যে পড়ছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে P2 P6 P10 তিনটা বৃহত্তম মান আছে, তো এটার মধ্যে সবচেয়ে উঁচার মানটা হচ্ছে P10, আর বাকি দুইটা সবচেয়ে উঁচু না, কিন্তু এগুলা বৃহত্তম মান। এগুলার বলা হয় স্থানীয় বৃহত্তম মান। স্থানীয় শব্দটা কি বল? স্থানীয়, লোকাল ম্যাক্সিমা কি? স্থানীয় বৃহত্তম মানের বিন্দু।
তো স্থানীয় বৃহত্তম মানের বিন্দু কোনটা কোনটা বলো তো? P2 P2 P6 P6 আর স্থানীয় ক্ষুদ্রতম মানের বিন্দু বলো কোনটা? P8 P11 P8 সবচেয়ে নিচের বিন্দুটা ছাড়া, সবচেয়ে নিচের বিন্দুটা হচ্ছে লঘুমান। লঘুমানের বিন্দুটা ছাড়া যদি অন্য কোনো বিন্দু থাকে লঘিষ্ঠ মানের জন্য, তাহলে সেটাকে বলা হয় স্থানীয় ক্ষুদ্রতম মানের বিন্দু। আর সবচেয়ে উঁচু যে পয়েন্টটা, এটা ছাড়া যদি বৃহত্তম মানের অন্য কোনো বিন্দু থাকে তাহলে এটাকে বলা হয় স্থানীয় বৃহত্তম মানের বিন্দু। ঠিক আছে? তাহলে স্থানীয় শব্দটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? যদি একাধিক বৃহত্তম মান থাকে, একাধিক ক্ষুদ্রতম মান থাকে তখন। ওকে, আচ্ছা, যে সমস্ত বিন্দুতে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আছে সেগুলোর বলা হয় সন্ধি বিন্দু। কি বিন্দু? ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল সন্ধি বিন্দু। নামটা বলে রাখো, সন্ধি বিন্দু। তাহলে আমার সন্ধি বিন্দু কি কি আছে এখানে বলো তো? P2 P4 P6 P8 P10 এগুলো হচ্ছে সন্ধি বিন্দু। স্যার সন্ধি বিন্দুটাও দিছে, আবার বলতেন। সন্ধি বিন্দু হলো যে সমস্ত বিন্দুতে ফাংশনের ক্ষুদ্রতম মান এবং বৃহত্তম মান বিদ্যমান থাকে সেই সমস্ত বিন্দুগুলো হলো সন্ধি বিন্দু। তাহলে ক্ষুদ্রতম মান এবং বৃহত্তম মান এই দুইটা মানের বিন্দু একসাথে। তাহলে বলো একসাথে কি কি বিন্দুতে বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান আছে? দেখে দেখে বলো বিন্দুগুলো। স্যার P2 আছে, P4, P4, তারপর স্যার P6, P6 P8, আছে স্যার, P10। P8 yes এখন স্যার। দেখো এই বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান একসাথে বলা হয় চরম মান। চরম মান বা চরম বিন্দু, চরম মান। এগুলাকে, এই বিন্দুগুলোকে চরম বিন্দুও বলা হয়। সন্ধি বিন্দু চরম মান যে বিন্দুতে বিদ্যমান। চরম মান মানে কি? বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের যোগফল। বৃহত্তম ও ক্ষুদ্রতম মান। যদি তোমাকে বলে ফাংশনের চরম মান নির্ণয় করো, তাহলে তুমি দুইটা মান নির্ণয় করতে হবে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম। ক্লিয়ার কথা? Yes, sir. Yes স্যার। আচ্ছা, তাহলে তাহলে চরম স্যার মান সন্ধি বলতে বিন্দু আর চরম মান কি এক? সন্ধি বিন্দু হলো বিন্দু আর চরম মান তো মান হলো ফাংশনের মান। মানটা টোটাল মানটা যে ফাংশনটা দেওয়া থাকবে এটার মান বের করতে হয়। বিন্দু হলো একটা পয়েন্ট, বিন্দু আর মান এক জিনিস না। সন্ধি বিন্দুতে এই ফাংশনের মান বের করো কত, তাহলে আমরা মান বের করা শিখবো। ঠিক আছে? চরম মান যদি শব্দটা বলা থাকে তাহলে আমরা বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান বের করব। এটা কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন খেয়াল করো এখানে দেখো এই P2টা বৃহত্তম মান না ক্ষুদ্রতম মান? মানের বিন্দু বলো, P2তে কি মান থাকবে, বৃহত্তম মান না ক্ষুদ্রতম মান থাকবে? স্যার বৃহত্তম মান। বৃহত্তম মান থাকবে বৃহত্তম স্যার। মান। এই P2 থেকে আমি যদি এখানে একটা লম্ব অঙ্কন করি, মনে করো এটা লম্ব অঙ্কন করলাম, এই P2 এটা আমি দিলাম Q2, ঠিক আছে? আচ্ছা, আবার এখানে যে দেখতে পাচ্ছ P8, এই P8 থেকে একটা লম্ব অঙ্কন করলাম, এটা মনে করো Q8। এখন বলো তো P2 Q2 বড় না P8 Q8 বড়? কুটি কোন জি দিকে বড় স্যার, হবে একটু আরেকবার বলো। একটু। আমরা যদি একটু দেখি এটা যদি এদিকে এই দেখো এই স্পর্শকটা যদি এদিকে বর্ধিত করি তাহলে এরকম যায়। এখন উষা কোনটা? 100 থেকে উঁচুতে P8 কি আছে? স্যার P8 তো আছে উঁচুতে। স্যার P8 আছে স্যার উঁচুতে। Yes স্যার P8 P8 উঁচুতে আছে। তাহলে আমরা বলতে পারি যে নিঃসন্দেহে এই P8 এটা Q8 তো P8 Q8 অংশটুকু যে দৈর্ঘ্য এদিকে এই দৈর্ঘ্যটা উঁচুতে আছে। মানে P8 বিন্দুটা এটা হচ্ছে 100 থেকে উঁচুতে আছে, কুটি বড় এদিকে বেশি। ঠিক আছে? এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা বলো? Yes, sir. আচ্ছা, yes স্যার। তাহলে একটা ফাংশনের বৃহত্তম মান বলতে এটা যে সবচেয়ে বড় মান বোঝায় তা না। একটা ফাংশনে একাধিক বৃহত্তম মান থাকবে, একাধিক ক্ষুদ্রতম মান থাকবে। এর মধ্যে কোন একটা ক্ষুদ্রতম মান বৃহত্তম মান থেকে বড় হতে পারে। তাহলে এখানে দেখো আমরা দেখলাম P8 বিন্দুতে ফাংশনের বৃহত্তম মান বিদ্যমান আছে, আবার
P8 বিন্দুতে ফাংশনের ক্ষুদ্রতম মান বিদ্যমান আছে, তাহলে এখানের মধ্যে যদি আমরা একটু তুলনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি P8 বিন্দুটা আছে উঁচুতে x অক্ষ থেকে। তাহলে যেহেতু উচ্চতে আছে, তাহলে এখানে বলো তো কে বড়, P8 বড় না P2 বড়? স্যার অবশ্যই P8 তো বড় হবে। P8 বড়। তাহলে দেখো ক্ষুদ্রতম মানটা বৃহত্তম মান থেকে বড়। তাহলে কখনো কখনো বৃহত্তম মান বলতে যে সবসময় বড় মান বোঝাবে তা না, কখনো কখনো ক্ষুদ্রতম মানও বড় হয়ে যেতে পারে। আমার এখানে মনে করো সিলেটের বড় নেতা ঢাকার ফাঁকি নেতার থেকে ছোট, বুঝতে পারছো বিষয়টা? ইয়েস স্যার, এখন বুঝছি। Yes, sir. এই বিষয়টা মনে রাখবা যে বৃহত্তম মান বলতে যে সবসময় বড় হবে তা না, এটা সবসময় সঠিক না। ওকে, তাহলে আমরা এখান থেকে যে বিষয়গুলো আমরা লিখলাম, আবার একটু সামারাইজ করি। আমরা পড়ছি যে একটা ফাংশনের গুণমান এবং লঘুমান নির্ণয় করার ক্ষেত্রে আমার কি কি বিষয়গুলো লাগবে, কোথায় ফাংশনটা ক্রমবর্ধমান, কোথায় ফাংশনটা ক্রমহ্রাসমান, এই বিষয়গুলো আমরা একটু দেখে নিলাম। ঠিক আছে, ক্রমবর্ধমান এলাকা, ক্রমহ্রাসমান এলাকা। হ্যাঁ, তাহলে ক্রমবর্ধমান এলাকাতে আসলে ফাংশনের বৃহত্তম মান ক্ষুদ্রতম মান থাকে না, বুঝছো? তোমাকে ক্রমবর্ধমান এলাকা নির্ণয় করতে বলবে, ক্রমহ্রাসমান এলাকা নির্ণয় করতে বলবে একটা ফাংশন দিয়ে, বৃহত্তম মান নির্ণয় করতে বলবে, ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলবে। তো ক্রমবর্ধমান এলাকার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে, ডালটা কি হয়? Positive হয়। স্যার Positive ডালটা হবে। পজিটিভ হয় স্যার। আবার ক্রমহ্রাসমান এলাকার ক্ষেত্রে ডালটা কি হবে? নেগেটিভ হবে। ঋণাত্মক হয় স্যার, নেগেটিভ। নেগেটিভ হবে। আর যেখানে জিরো হয় ডাল, এখানে কি? স্যার এটা জিরোই স্যার ডাল, মানে 1 অক্ষের সমান্তরাল হলো স্যার। x অক্ষের সমান্তরাল, মানে এটা সর্বোচ্চ মানের বিন্দু অথবা সর্বনিম্ন মানের বিন্দু, যেখানে ডাল শূন্য। যেখানে ডাল শূন্য হবে সেখানে ফাংশনে কি থাকবে, সর্বোচ্চ মান থাকবে অথবা সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান। সর্বনিম্ন মানের বিন্দু। তোমাকে যদি ক্রমবর্ধমান এলাকা বের করতে বলে, তাহলে তুমি কেমনে চিহ্নিত করবে এই এলাকাটা ক্রমবর্ধমান? স্যার ডাল স্যার স্যার পজিটিভ ঢাল হবে স্যার। শূন্য হতে হবে। ডাল বের করবে, ওই ফাংশনটা ডাল বের করবে। আমরা তো ডাল বের করে শিখে গেছি, ddx অফ y বের করব, মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, পরে বিন্দুটা বসায় দেব, এটা ডাল কি পজিটিভ, তাহলে এটা ক্রমবর্ধমান এলাকা। নেগেটিভ ক্রমহ্রাসমান এলাকা। শূন্য হলে এটার মধ্যে সর্বোচ্চ মান থাকবে, আবার সর্বনিম্ন মান থাকবে। এখন সর্বনিম্ন মানও থাকতে পারে। এখন যেখানে এসে ফাংশনের যেখানে সর্বোচ্চ মান আছে, এর সর্বোচ্চ মানের বিন্দু থেকে যে এলাকাটা শুরু হয়, এখানে কিন্তু ডাল ঋণাত্মক। আবার যেখানে সর্বনিম্ন মান আছে, সেখান থেকে যে এলাকাটা শুরু হবে সর্বোচ্চ মান পাওয়া পর্যন্ত, সেই এলাকাটা হচ্ছে ধনাত্মক, ক্রমবর্ধমান এলাকা, সেখানে ডাল ধনাত্মক। এই কথাগুলো একটু মনে রাখবে, আমরা লাস্ট মিনিট একটু জয়েন করবো আবার, ঠিক আছে? এখন এই ক্রমবর্ধমান এলাকার জন্য dy dx গ্রেটার দেন 0 হয়, আর মানে বৃহত্তম মানের জন্য ddx অফ y 0। তাহলে এই দুইটা কথা আমরা মনে রাখবো। বৃহত্তম মানের জন্য dy dx 0, d2y dx স্কয়ার লেস দেন 0। আবার ক্ষুদ্রতম মানের জন্য dy dx 0, d2y dx স্কয়ার লেস দেন 0। এটা আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা এখন দেখব। এই যে জিনিসটুকু, এটা 0 হবে, dy dx একবার অন্তরীকরণ 0 হবে বৃহত্তম মানের বিন্দুতে, ক্ষুদ্রতম মানের বিন্দুতে। আর d2y দুইবার অন্তরীকরণ করলে যদি লেস দেন 0 হয়, তাহলে এই বিন্দুটা বৃহত্তম মানের বিন্দু, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ক্ষুদ্রতম মানের বিন্দু।